আসসালামু আলাইকুম সবাইকে, 10 মিনিটস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছেন। ডক্টর মেহেদী মোহাম্মদ। সবার কি অবস্থা, কেমন আছো সবাই? সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলো, দেন আমরা শুরু করব আজকের এই ক্লাস। দেখতে পাচ্ছি সবাই আস্তে আস্তে জয়েন করা শুরু করেছো। মাহমুদ, তাসিন, আর আর রাফি আর রাফি চলে আসো। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তোমাদের সব ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আসো, ক্লাস শুরু হয়ে গেছে। তোমাদের 27 এর যেহেতু ক্লাস আমরা শুরু করতেছি এখন, এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের বেসিক বিল্ডিং, লাইক তোমাদের হচ্ছে বেসিকে যে জায়গাগুলোতে হয়তোবা তোমরা ক্লাস 10 এ পড়ে আসছো, সেই জিনিসগুলো এখন কেমন চেঞ্জ হচ্ছে বা কি পড়বো আমরা, আমাদের এইচএসসি তে কেমন পড়বো, এই জিনিসগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। আজকে আমরা পড়বো হচ্ছে বায়োলজি প্রথম পত্রে, অর্থাৎ বোটানির সেকেন্ড অধ্যায়, কোষ বিভাজন। এই জিনিসটা তোমরা আগেও পড়ে আসছো, তোমাদের ক্লাস 9-10 এর বইতেও এটা ছিল। তো কোনো প্যারা খাওয়ার কিছু নাই, আমরা জাস্ট আজকে একটু আলোচনা করব যে আমাদের এই ছোটবেলার থেকে বড় বেলার মধ্যে যে চেঞ্জটা কোথায় আসছে। ঠিক আছে? আলিফ দেখতে পাচ্ছি, হ্যালো, কি অবস্থা? নূর, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের? সবাই চলে আসো, দেন আমরা শুরু করবো। আমরা 5 মিনিট ওয়েট করবো একটু সবার জন্য, দেন আমরা আস্তে আস্তে করে জয়েন করব। এর মধ্যে আমাকে জানা দাও তো সবার যে রেজাল্ট দিছে, সবার রেজাল্ট গুলো একটু জানা দাও তো আমার কমেন্টের মধ্যে। সবাই একটু বলে দাও তোমাদের রেজাল্টটা কি। ঠিক আছে? আমি তো তোমাদের হচ্ছে গ্রুপে অনেককেই কমেন্টে রিপ্লাই দিচ্ছি, চেষ্টা করছি সবাইকে রিপ্লাই দেওয়ার, সবাই তো পারি নাই। তো যতজনকে দিতে পারছি, বাকিরা তোমরা ক্লাসের মধ্যে বলে ফেলো কার রেজাল্ট কেমন, তাহলে আমরাও তোমাকে কনফার্ম করতে পারবো। কংগ্রাচুলেশন। ঠিক আছে? আর তোমাদের সাথে আমাদের বায়োলজিতে এটা কি এইচএসসি? হ্যাঁ বাবা, এটা এইচএসসি তো। মাহমুদ, তাসিন আর রাফি, ওয়ালাইকুম আসসালাম। আলিফ বলে এটাকে এইচএসসি নাকি? এটা কি ধরনের কোশ্চেন? জলদি চলে আসো। ভালো আছি, মুজাহিদুল ইসলাম, কি অবস্থা সবার? সবাই চলে আসো, আমরা শুরু করব আজকের এই ক্লাসটা। ঠিক আছে? আমরা যেহেতু প্রথম ক্লাস করতেছি, এই জন্য যেহেতু আমাদের কলেজে ক্লাস শুরু হয় না এখনো, তো আমরা যেহেতু এই ক্লাসগুলো হচ্ছে বেসিক বিল্ডিং ক্লাস, অর্থাৎ তোমাদের বেসিকটা বিল্ড করার চেষ্টা করতেছি আমরা, সেক্ষেত্রে আমরা এটা ইজি একটা চ্যাপ্টার ধরছি, সেটা হচ্ছে কোষ বিভাজন। আমরা এটা নিয়ে আলোচনা করব, তোমাদের কি চেঞ্জ হচ্ছে তোমাদের ছোটবেলার পর থেকে এই বেলা পড়ার মধ্যে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে? এশা, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ, তাসিন হচ্ছে জিপিএ 5 পেয়েছে, কংগ্রাচুলেশন। সুশান্ত হচ্ছে সরি, সাহিত্য, সাহিত্য গোল্ডেন আসছে, কংগ্রাচুলেশন তোমাকে। আচ্ছা ঠিক আছে। আলিফ হচ্ছে এসএসসির ক্লাস করবা? না রে বাবা, এটা এসএসসি ক্লাস না, এইচএসসি ক্লাস। আচ্ছা, মেহজাবিন গোল্ডেন প্লাস, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন স্যার, এতটুকু ভালোভাবে বোঝাবেন। আচ্ছা সব, আচ্ছা এশা, হ্যাঁ বাবা আমরা তো বুঝাবোই, তোমাকে তো সবই বুঝাবোই আমি। হ্যাঁ, তো আমাদের আজকের যে টপিকটা, এই টপিকের মধ্যে যা যা জানা দরকার সেটা আমি তোমাকে বলবো। এটা ডিটেলস পড়াশোনাটা বা একদম চ্যাপ্টারের বই ধরে ধরে, আবুল হাসান স্যারের বই ধরে ধরে চ্যাপ্টারের প্রতিটা জিনিস আলোচনা করবো আমরা ক্লাসের মধ্যে, যখন আমাদের মেইন ক্লাস হবে। আজকের এই ক্লাসটাতে আমরা হচ্ছে বেসিক্যালি কোন জায়গাটা আমাদের চেঞ্জ হচ্ছে, কোন জায়গাটা এক্সট্রা করে পড়তে হবে, সেটা আমরা বলবো। হ্যাঁ এশা, ঠিক আছে? আচ্ছা, বাকিরা সবাই জয়েন করে ফেলো, দেন আমরা শুরু করব। আমরা আর 2 মিনিট পরে শুরু করতেছি। ঠিক আছে? আর 2 মিনিট পরে শুরু করব ক্লাসটা। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো তাড়াতাড়ি করে, দেন আমরা শুরু করব। আর রেজাল্ট কিন্তু সবাই বলতেছো না, মাত্র 2-3 জনের রেজাল্ট পাইলাম, বাকিরা কোথায়? এই যে এশা, ঠিক আছে, ওকে। মুজাহিদুল জিবিএ 4.89, ওকে, কোনো প্যারা নাই। এইচএসসি তে আমরা ভালো করতে হবে, ভালো করে। হ্যাঁ, এইচএসসি রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এইচএসসি রেজাল্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইচএসসি রেজাল্টটা। ঠিক আছে? সো এই এইচএসসি রেজাল্টের যে ভালো হয়, সেই জন্য আমরা বছরের শুরু থেকেই ভালোভাবে পড়াশোনা করবো। সাহিত্য, ভালো আছে, তোমার কি অবস্থা? ঠিক আছে, দেখতে পাচ্ছি সবাই মোটামুটি জয়েন করতেছে আস্তে আস্তে করে। আমি শুরু করি তোমাদের পড়াটা, দেন সবাই জয়েন করতে থাকবে আস্তে আস্তে করে। আচ্ছা, এখন আমাদের আজকের যে পড়াটা, সেটা হচ্ছে আমি বললাম কোষ বিভাজন। কোষ বিভাজন আমরা যখন ক্লাস 10 এ পড়ে আসছি, সেই 10 এ পড়ার মধ্যে আমরা পড়ছি মাইটোসিসটা পড়ছি, মাইটোসিসের ধাপগুলো পড়ছি, ওখানে চিত্র শিখে আসছি। এটা আমাদের ক্লাস 10 এর পড়া। কিন্তু এইচএসসি যখন চলে আসছে, এইচএসসি তে আমাদের কয়েকটা জিনিস এক্সট্রা করে এখানে অ্যাড হয়, যেমন কোষ চক্র, সেল সাইকেলটা অ্যাড হচ্ছে এখানে, মিওসিসের ধাপগুলো অ্যাড হচ্ছে। তো আমি মেইনলি চেষ্টা করব তোমার যতটুকু আমি আজকে আইডিয়া দেওয়ার জন্য। তারপর হচ্ছে যে আমাদের মেইন যখন ক্লাস হবে, সেই ক্লাসের মধ্যে একদম বই ধরে ধরে একদম টপিক বাই টপিক শেষ হবে। ঠিক আছে? তো আমরা এই যে এর সাথে এখনো কনফিউশন আছে কোনটা ভালো হবে, আমি শুরুতে একটু বলে দিই।
আমি শুরুতে একটু বলে দেই যে আমাদের আসলে কোন বইগুলো কিনলে আমাদের জন্য ভালো। বায়োলজির ক্ষেত্রে তোমাদের গ্রুপের মধ্যে আগেই বলা হয়েছে, তারপরে আমি আবার বলে দিচ্ছি সে এই বায়োলজির মধ্যে আমাদের বাজারে অনেক বই আছে, ঠিক আছে, আমাদের অনেক বই আছে, অনেক লেখক বই বানাইছে, হ্যাঁ, কিন্তু কোন রাইটারের বই আমাদের পড়া উচিত বা এইচএসসি তে সার্ভাইভ করতে হলে কোন বইটা আমাদের মাস্ট নেওয়া উচিত, সেটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান স্যার, আবুল হাসান স্যারের বই পড়বো। সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে গাজী আজমল স্যারের বই, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি বই। এই বইগুলো আমাদের হচ্ছে থাকতেই হবে, ঠিক আছে। ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই এটা থাকতেই হবে তোমাদের জন্য। সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই তোমাদের কাছে থাকতেই হবে। এবার হচ্ছে কোন বইগুলো থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, ঠিক আছে। যেমন সেকেন্ড পেপারের ক্ষেত্রে আলিম স্যারের বই, এটা সেকেন্ড, হ্যাঁ, এটা সেকেন্ড বই আমাদের, এটা হচ্ছে আলিম স্যারের বই। আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে সেকেন্ড বইটা হচ্ছে আজিবুর স্যারের বই, ওকে। এটা সেকেন্ড বই, কিন্তু আমাদের প্রাইমারি কোনটা চিন্তা? প্রাইমারি চিন্তা হচ্ছে যে বই থাকতেই হবে আমার কাছে সেটা হচ্ছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই। যদি একটা বই কিনতে চাও প্রতিটা সাবজেক্টের জন্য, সেক্ষেত্রে ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যারের বই কিনবা, সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল স্যারের বই কিনবা, ঠিক আছে। বুঝতে পারছি জিনিসটা? এখানে আমাদের এই দুইটা বই থাকতে হবে, এইগুলো থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন কেন বললাম কথাটা? আমাদের বেশিরভাগ কলেজে, তোমরা যে কলেজে ভর্তি হও, সেন্ট জোসেফ ভর্তি হও, নটরডেম ভর্তি হও, বা তুমি তোমার জেলার যে কোনো একটা কলেজে ভর্তি হও, যেই কলেজে তুমি ভর্তি হও কোনো সমস্যা নাই, সেই কলেজগুলোতেই আমাদের এই দুটা বই পড়াবেই, ঠিক আছে। তারপরেও কিছু স্যার ম্যাডামরা বিভিন্ন লেকচার রাইটারের বই পড়ায়, বিভিন্ন কলেজগুলোতে করা হয়, কিন্তু আমাদের মেইন টার্গেটটাকে এইচএসসি তে ভালো করা। এরপরে আমরা দিব অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। ভার্সিটিতে ভর্তি পরীক্ষা কোশ্চেন নরমালি এই দুইটা বই থেকে কোশ্চেন করা হয়। তার মানে তোমার জন্য হচ্ছে এই দুইটা বই তোমাদের জন্য মাস্ট টু বাই। এই বই কিনতেই হবে তোমাকে, ঠিক আছে। সবাই কিনে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এবার শুরু করি আমরা আমাদের পড়া। এখন দেখো, আমি সবকিছু বলবো না তোমার কাছে, কারণ তুমি সব জানো। এগুলা যেগুলো জানো না সেগুলো আমরা তোমাকে জানাবো। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে তোমরা যেহেতু আগে পড়ে আসছো, এই চ্যাপ্টারটা যেহেতু তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা আগে ছিল, ওটা অনেক ইজি চ্যাপ্টার ছিল। এখন আমাদের এই ইন্টারে যখন আসবো এইচএসসি তে, আমাদের এই চ্যাপ্টারে কি এক্সট্রা আমাদের পড়তে হয় বা কি জিনিস জানতেই হয়। যেমন আমাদের এখানে এক্সট্রা করে আসা হচ্ছে এমাইটোসিস কোষ বিভাজন, এমাইটোসিস, ঠিক আছে। তোমাকে দেখাই এমাইটোসিস কোষ বিভাজন, দাঁড়াও ওয়েট দেখাচ্ছি। প্রকারভেদে তিন প্রকার দেখো, এমাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এই তিনটার মধ্যে এমাইটোসিসটা কিভাবে হয়, মাইটোসিস কিভাবে হয়, মিওসিস কিভাবে হয়, তোমরা এই জিনিসটা আগে পড়ে আসছো, পরীক্ষাতেও আসছে, আমরা ভালো করে পড়ে আসছি এই জিনিস, তাই না? এটা আমরা পারি। আমাদের এইবার যেই জায়গাটা সবচেয়ে বেশি ঝামেলা হবে বা যে জায়গাটা পড়তে আমাদের বেশি কষ্ট হবে, সেটা হচ্ছে যে মিওসিসটা। মিওসিসের ধাপগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট ভাবে পড়তে হবে, কারণ মিওসিসের মধ্যে আমাদের অনেক কিছু পড়া, এক্সট্রা নতুন পড়া, যেগুলো আমরা আগে পড়ি নাই, নতুন করে পড়তে হবে। এই জিনিসটা আমাদের পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। সাথে আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে মিওসিসের পরে চ্যাপ্টারের লাস্টে দেখবা ক্রসিং ওভার আছে, ক্রসিং ওভার আছে। এই ক্রসিং ওভারটা বুঝতে হবে। আমি আজকে পড়াই দিব, কোনো সমস্যা নেই, পেরা খাওয়ার কিছুই নেই। এখন আমরা কোষ বিভাজন পড়ার আগে কয়েকটা জিনিস পড়তে হয়, জানতে হয় বেসিক জিনিস। যেমন কোষ বিভাজন কাকে বলে, এটা তোমরা সবাই জানো, তাই না? কোষ বিভাজন কাকে বলে একটু আমরা আগে দেখে আসি, কাকে বলে। দেখো,
দেখো, জীব কোষ বিভাজন একটি মৌলিক অত্যাবশ্যক প্রক্রিয়া যার মাধ্যমে তার বংশ বৃদ্ধি ঘটে, মানে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, দেহিক বড় হয়। এমন আমি তোমাকে একটা উদাহরণ দিই। দেখো, আমরা বাচ্চাকালে কেমন ছিলাম? বাচ্চাকালে এমন ছিলাম, হাত ছোট, পা ছোট, সবকিছু ছোট ছোট ছিল, তাই না? বাবু ছিলাম একেবারে, বাবু। হ্যাঁ, এটা হচ্ছে বাবু। এই বাবু যখন ছিলাম আমরা কোলে ওয়া ওয়া করতাম, তাই না? এটা হচ্ছে বাবু। এই বাবু থেকে যখন আমরা বড় হয়ে গেছি, বড় হওয়ার সময় দেখো আমাদের মুখটা বড় হয়েছে, দেহটা বড় হয়েছে, হাতটা বড় হয়েছে, পাটা বড় হয়েছে, তাই না? আমাদের দেহটা পুরো বড় হয়েছে। এই যে তোমার চুলটাও বড় হয়েছে, তোমার চুলটা দাঁড়া করে একটু স্পাইক করে দেই। তারপর তোমার চোখটা হইলো, তোমার চোখ বড় বড়, চশমা পড়ো তুমি এখন। হ্যাঁ, তো এই যে চশমা পড়লো, তুমি এটা খেলখেলে হাসতেছো, ঠিক আছে? এই যে বাবু থেকে বড় হচ্ছি, বাবু থেকে বড় হচ্ছি না, এই বাবু থেকে বড় হওয়ার ক্ষেত্রে আমাদের দৈহিক কি লাগে? কোষের সংখ্যা বৃদ্ধি হইতে হয়। তার মানে এই যে ছোট থেকে বড় হওয়ার ক্ষেত্রে আমাদের দৈহিক যে কোষের সংখ্যা বৃদ্ধি হইতে হয়, কিভাবে বৃদ্ধি হবে? কোষের বিভাজনের মাধ্যমে। মানে একটা থেকে দুটো দুটো চারটা এভাবে করে করে কোষের সংখ্যা বৃদ্ধি হবে, এভাবে আমাদের দেহটা গঠন হবে, ঠিক আছে? দেহটা গঠন হবে। এটাই হচ্ছে আমাদের বেসিক কোষ বিভাজন। কোষ বিভাজন বলতে আমরা এটাই বুঝি যে আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া। কোষ বিভাজন হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া। এখন আমাদের কনসার্নিং বিষয় কয়েকটা আছে। সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের কয়েকটা তবে আমরা জানি যে এগুলো আমাদের বইতে দেওয়া আছে আগে থেকে, যে কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। এখন ব্যাপারটা বুঝি তোমাকে। এই যে একটা কোষ, এটা বিভাজন হয়েছে, বিভাজন হয়ে দুইটা কোষ বানানো হয়েছে, এটা একটা, এটা একটা। এখানে যেমন ছিল ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, ঠিক এরকম ভাবে আমাদের এখানে ক্রোমোজোমটা এখানে ডাবল আসছে, ঠিক আছে? এই যে তোমার একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হইলো না, এই যে কোষটা বিভাজিত হয়েছে এটাকে বলা হয় মাদার কোষ বা মাতৃকোষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মাদার বা মাতৃকোষ। আর এই যে দুটা বাবু আসছে না, দুটা বাবু কোষ আসছে, এই দুটা বাবু কোষটাকে বলবো আমরা অপত্য কোষ, ঠিক আছে? এটাকে বলবো আমরা অপত্য কোষ বা ডটার সেল, ঠিক আছে? বা ডটার সেল। ওকে, তাহলে মোটামুটি আমরা দেখতে পারলাম যে মা কোষ হচ্ছে এটা, মা থেকে দুইটা কোষ যে বের হয়ে আসলো এগুলাকে বলবো আমরা অপত্য কোষ বা ডটার সেল, ঠিক আছে? ডটার সেল বলবো। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই কোন বিজ্ঞানের নাম দিচ্ছে, এগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে। এটা যখন চ্যাপ্টার পড়ানো হবে তোমাদের এমসিকিউর জন্য ভালো করার জন্য আমরা সেটা বলে দেবো কোন কোন জিনিস দেখাইতে হবে না দেখাইতে হবে। আমি পড়াই এখন আগে। হ্যাঁ, এখন দেখি ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড, এই কথাটা আমরা কি বুঝি? বুঝি না। অনেকে আমরা বুঝি, অনেকে আমরা বুঝি না। এই জিনিসটা আমাদের এইচএসসি লেভেলে আসে, কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, এখন আমরা ব্যাপারটা বুঝে চেষ্টা করি যে জিনিসটা কি জিনিস। আমি যদি এক কথায় বলি, এক কথায় হচ্ছে ডিপ্লয়েড মানে হচ্ছে দুইটা, হ্যাপ্লয়েড মানে হচ্ছে একটা। এখন তুমি বলো ভাই দুইটা কি বা একটা কি? এই একটা বা দুইটা যে বললেন এগুলা কি জিনিস? এটা হচ্ছে দেখো, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড মানে হচ্ছে আসলে ক্রোমোজোম সংখ্যা। ক্রোমোজোম কয়টা আছে তার উপর ডিপেন্ড করে সেটাকে হ্যাপ্লয়েড বলবো না ডিপ্লয়েড বলবো, এটা বলতে হবে। দেখো, এখন দেখো যে যদি দুই সেট ক্রোমোজোম থাকে, যদি দুইটা ক্রোমোজোম থাকে, এরকম দুইটা ক্রোমোজোম থাকে একসাথে, সেটাকে আমরা বলবো হচ্ছে 2n বা ডিপ্লয়েড। ডিপ্লয়েড, ঠিক আছে? আর যদি একটা কোষের মধ্যে একটা ক্রোমোজোম থাকে সেটাকে আমরা বলবো 1n বা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জিনিসটা কি। আপনারা কি আমার কথা বুঝতেছেন, শুনতেছেন কথাগুলো? কোনো প্রবলেম হচ্ছে কথা শুনতে? কোনো কি প্রবলেম হচ্ছে কথা শুনতে? শুনতে পাচ্ছ তোমরা সব ক্লিয়ারলি? শুনতে পাচ্ছ? মুজাহিদুল ইসলাম কাছে কি সমস্যা হচ্ছে বাবা? কি সমস্যা হচ্ছে বলতো? মুজাহিদুল ইসলাম বলতো কি হচ্ছে? বাচ্চারা কোথায়? কিছু বলে না। তোমরা ক্লাস শুনতে পাচ্ছ? শুনতে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? দেখতে পাচ্ছ কোনো সমস্যা হচ্ছে নাকি? সব ক্লিয়ার কিনা জানাও তো একটু, সবাই আমাকে একটু। শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, একটু কমেন্ট করো ডিসকাশন বক্সে, কমেন্ট করে জানাও তো একটু শুনতে পাচ্ছ। আচ্ছা, তাসিন আর রাফি বলছে সে দেখতে পাচ্ছে, সব কোনো সমস্যা নাই। বাকিরা এশা ওকে, একজন নাম্বারওয়ালা নাম দেয় না, সে হুম বলছে। আচ্ছা,
সব ক্লিয়ার? সুশান্ত ও সাহিত্য, শাসিত সাহিত্য, সাদিয়া, আচ্ছা, আনহা, আনহা, শাহাদাত, ওকে শুনতে পাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড কি বললাম আমরা? ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে ডিপ্লয়েড মানে দুইটা, হ্যাপ্লয়েড মানে একটা। তাহলে ডিপ্লয়েড দুইটা কি? ক্রোমোজোম দুইটা। হ্যাপ্লয়েড মানে একটা, মানে কি? একটা ক্রোমোজোম। তাহলে ডিপ্লয়েড দুটো ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েডে একটা ক্রোমোজোম থাকে, এটা জাস্ট মনে রাখলেই হবে। এটাকে ডিপ্লয়েডকে 2n দিয়ে বুঝায়, হ্যাপ্লয়েডকে 1n দিয়ে বুঝায়। দেখুন আমাদের বইতে একটা লেখা আছে, একটা কি লেখা আছে? মানব দেহকোষ 2n, কিন্তু শুক্রাণু বা ডিম্বাণু 1n। এবার জিনিসটা আমি তোমাকে বুঝাই, দেখো তো ব্যাপারটা মজা লাগবে। দেখো একটা বাবু, তখন দেখাচ্ছিলাম একটা বাবু, এই যেটা বাবু, এই বাবুটা যখন বড় হইলো না, বড় হইলো, এই বাবুটা যখন বড় হইলো, বড় হওয়ার সময় তার সবকিছুই বড় হচ্ছে। তার হাত বড় হচ্ছে, পা বড় হচ্ছে, চোখ বড় হচ্ছে, নাক বড় হচ্ছে, কান বড় হচ্ছে, মাথা বড় হচ্ছে, সব বড় হচ্ছে, রাইট? ইউনিফর্মলি বড় হচ্ছে। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের দেহকোষ, আমাদের দেহের যে কোষগুলো আছে, আমাদের দেহের যে কোষগুলো আছে, সেই কোষগুলো হচ্ছে 2n। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখতে হবে, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। আমাদের দেহকোষগুলো হচ্ছে 2n, মানে হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা নিয়ে থাকে অলওয়েজ দেহকোষে। এখন দেখো যখন বড় হয়, বাবু থেকে যখন বড় হবে, এই সময় তার দেহের ক্রোমোজোম সংখ্যাগুলো অলওয়েজ সেম হইতে হয়। তার মানে এই দেহকোষটা ছোটকাল থেকে বড় হইতে হলে আমার কোষের সংখ্যা বৃদ্ধি হবে, কোষ বেশি হবে, বেশি কোষ বৃদ্ধি হইতে হলে অনেকগুলো কোষ আসলো, এটা 2n, এটাও 2n, এরপর আরো কোষ হইলো 2n, 2n, ঠিক আছে, এখান থেকে আরো কোষ আসলো 2n, 2n। এটা দেহকোষের ক্ষেত্রে, ঠিক আছে, দেহকোষের ক্ষেত্রে যে সেম সেম ক্রোমোজোম নাম্বার নিয়ে আমাদের কোষগুলো বেশি হতে থাকবে, বাড়তে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে মায়ের মধ্যে মাতৃকোষীয় দুইটা ক্রোমোজোম আছে, অপত্য কোষের মধ্যে দুটো করে ক্রোমোজোম আছে। এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড। যখন এটা মাতৃকোষ হয়ে যায়, তখন এখান থেকে দুটো কোষ আসছে, এটাও ডিপ্লয়েড, 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 ঠিক আছে। তার মানে একটা দেহকোষে সবগুলো আমাদের অঙ্গগুলো ঠিক মতো বড় হইতে হলে আমাদের সেম সেম বৈশিষ্ট্যের কোষ হইতে হবে। সেম সেম বৈশিষ্ট্যের কোষ হইতে হলে আমাদের সেম সেম কোষ বাড়তে হবে। তাহলে যদি আমাদের দেহকোষ বাচ্চাকালে, বাবুকালে যদি আমাদের 2n থাকে, তাহলে বড় কালে যত কোষ থাকবে সবাইকে 2nই হইতে হবে, ঠিক আছে, এটা সবাইকে 2nই হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, নওরিন জাহান, বাবা এই যে আমাদের ফার্স্ট ক্লাস বলতে এটা বেসিক বিল্ডিং, তো বেসিক বিল্ডিং এর যে টপিকটা তোমাদের আগের বছরে ছিল, চেঞ্জ করে এখন কি আসছে সেটা চেঞ্জটা বোঝানোর জন্য আমাদের এই ক্লাসগুলো, জাস্ট বেসিকটা বোঝানোর তোমাকে। হ্যাঁ, আমাদের যখন মেইন সাইকেলের ক্লাস শুরু হয়ে যাবে, সাইকেলের ক্লাসগুলো যখন শুরু, তোমাদের কলেজ যখন শুরু হবে তার আগে শুরু করবো আমরা সাইকেলের ক্লাসের মধ্যে, আমরা চ্যাপ্টারের একদম টপিক ধরে ধরে আগাবো। তোমার প্রথম চ্যাপ্টার থেকে শুরু হবে, টেনশন করার কিছু নাই, ঠিক আছে। এখন আমরা বেসিক বিল্ডিং এ আমরা বেসিক জিনিসগুলো তোমাকে বলতেছি। আচ্ছা, তাহলে দেহকোষে বুঝতে পারলাম বাবু থেকে যখন বড় হচ্ছে, বাবুতে আমার বডিতে যদি ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে, বড়তেও আমাদের ডিপ্লয়েড ক্রোমোজোমে থাকতে হবে সবগুলাতে, এটা দেহকোষের ক্ষেত্রে। কিন্তু তুমি চিন্তা করো, এখন হচ্ছে যদি তুমি বলো যে ভাইয়া তো ডিপ্লয়েড কেন হইতে হবে, যদি হ্যাপ্লয়েড হইতো কেমন হইতো? হ্যাপ্লয়েড হলে কি হইতো? হ্যাপ্লয়েড হলে যে প্রবলেমটা হইতো, যখন আমাদের হাতটা বাবু থেকে যখন বড় হইতো এরকম হইতো, এরকম চিকন হয়ে যেত আস্তে আস্তে করে, কারণ ক্রোমোজোম সংখ্যাগুলো তো আস্তে আস্তে কমে যেত, ঠিক আছে। সংখ্যা কমে যেত, কেন কমে যেত তোমার দেখাচ্ছে জিনিসটা, দেখো যদি 2n থেকে n হইতো, n হইতো, n হইতো, n হইতো, এটা যদি আরো বিভাজিত হয়, অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তখন মানুষের কোষ থাকবে না। ওটা মানুষের কোষ হইতে হলে তাকে অবশ্যই 2n হইতে হবে, দেহকোষ হইতে হবে, ঠিক আছে। সো আমরা দেহ বড় করার ক্ষেত্রে, দেহ বৃদ্ধি করার ক্ষেত্রে কখনো আমরা 2n থেকে 1n আসতে পারবো না, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো, যেহেতু আমি বলতেছি বারবার করে যে দেহকোষের 2n থেকে 2n, তার মানে কি মাতৃকোষ যেমন আমাদের অপত্য কোষগুলো সেম সেম, এই যে সেম সেম এটাকে বলা হয় কি সমীকরণিক বিভাজন। কি বলা হয় এটাকে? সমীকরণিক বিভাজন, যেখানে আমাদের
মাতৃকোষ এবং অপাত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম সংখ্যাগুলো সমান থাকে, সেম সেম থাকে, কোষের বৈশিষ্ট্যগুলো মাতৃকোষের সাথে সেম সেম থাকে। এই সমীকরণ বিভাজনটাকে সুন্দর নাম হচ্ছে, যেটা আমরা আগে পড়ে আসি, সেটা হচ্ছে মাইটোসিস। এটা হচ্ছে আমাদের মাইটোসিস, মাইটোসিস। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মাইটোসিস। এখন চিন্তা করি, একটু একটা কথা চিন্তা করি, আমরা চিন্তা করি একটা জিনিস, সেটা কি, এখন আমাদের এই বাবুটাকে সরাই দিই, বাবু বানাবো আমরা, এবার বাবু হবে। ঠিক আছে, একটা, এটা হচ্ছে একটা চিঙ্কু, এটা হচ্ছে একটা চিঙ্কি। ঠিক আছে, একটা মেয়ে। ঠিক আছে, এটা মেয়ে, সুন্দর চুল দেই, লম্বা চুল, মেয়েদের লম্বা চুল। ঠিক আছে, এটা হচ্ছে চিঙ্কি, এটা হচ্ছে চিঙ্কু। হ্যাঁ, এটা একটা চিঙ্কু, এটা একটা চিঙ্কি। ওকে, এই চিঙ্কু আর চিঙ্কি এর নাম কি দিলাম? চিঙ্কু, এটা চিঙ্কি। হ্যাঁ, আচ্ছা, চিঙ্কু চিঙ্কি বড় হয়েছে, বিয়ে করবে ওরা। ঠিক আছে, ওদের বিয়ে করাই দিলাম। আজকে চিঙ্কু চিঙ্কির বিয়ে, চিঙ্কু চিঙ্কির বিয়ে হইলো, বিয়ে হওয়ার পর কি হবে? বাবু হবে একটা, তারা বাবু নিবে। ঠিক আছে, এই চিঙ্কু চিঙ্কু বিয়ে করে কি করবে? চিঙ্কু আর চিঙ্কি বিয়ে করে একটা বাবু হবে। এই বাবুটা এরকম ছোট একটা বাবু হয়েছে, সে হচ্ছে একটা বাবু হচ্ছে, ওয়া ওয়া করতেছে। ঠিক আছে, এখন একটা খেয়াল করি আমরা একটা জিনিস, যে যখন এই বাবুটা হবে, এই বাবুটা কি? এই বাবুটা হচ্ছে এই চিঙ্কুর একটা অংশ এবং চিঙ্কির একটা অংশ। বলে না, তুমি দাও কিছু আমি দাও কিছু, আমাদের থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু, বলে না? এটা হচ্ছে মেইন কথা। এখন তুমি দাও কিছু, চিঙ্কু কিছু দিবে, চিঙ্কু কিছু দিবে, এই চিঙ্কু চিঙ্কি যখন দিবে, তাদের বিয়ে হওয়ার পরে, দেওয়ার পরে তাদের কি হবে? এটা বাবু হবে, বাচ্চা হবে। ঠিক আছে, এখন আমরা বুঝি এই বাচ্চা হওয়ার ক্ষেত্রে আমাদের ক্রোমোজোম ডিপ্লয়েড থাকবে না হ্যাপ্লয়েড থাকবে। ব্যাপারটা বুঝি একটু। দেখো, আমি একটু আগেই বলছিলাম দেহকোষ মানেই 2n বা ডিপ্লয়েড, তার মানে এই বাবুটা অলওয়েজ ডিপ্লয়েড হবে, তাই না? ডিপ্লয়েড হবে। আচ্ছা, এই বাবুটা ডিপ্লয়েড হবে না? বাবু ডিপ্লয়েড যদি হয়ে থাকে, তার মানে তার একটা অংশ বাবা থেকে আসবে, একটা অংশ মা থেকে আসবে। আমরা সবাই জানি, আমরা সবাই জানি কি বাবা থেকে কি আসে? বাবা থেকে আসে শুক্রাণু। ঠিক আছে, বাবা থেকে কি আসে? একটা শুক্রাণু আসে। হ্যাঁ, মা থেকে আসে ডিম্বাণু আসে। বাবা আর মা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু দিয়ে এসে কি হয়? মিলিত হয়ে জাইগোট গঠিত হয়। এরপরে জাইগোট গঠিত হয়, জাইগোট গঠিত হয়, এরপরে বিভাজিত হইতে হইতে বাবু একটা তৈরি হয়। এখন দেখো, চিন্তা করো, এই বাবার ক্রোমোজোম এবং মার ক্রোমোজোম মিলে, এখন যদি আমি চিন্তা করি বাবার ক্রোমোজোম যদি হয় 2n, বাবার ক্রোমোজোম যদি হয় 2n, মার ক্রোমোজোম যদি হয় 2n ডিপ্লয়েড, তাহলে মিলিত হয়ে কি হয়ে যাবে? 4n হয়ে যাবে না? আর এই 4n যদি হয়ে যায়, তাহলে সেটাকে বাবু থাকবে? মানুষ থাকবে? মানুষ থাকবে না, তাই না? ওটা অন্য কিছু হয়ে যাবে। কারণ আমরা কি জানি? আমরা জানি মানুষের ক্রোমোজোম, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, মানে দুইটা করে থাকবে। তাহলে হওয়া উচিত ছিল এইটা, হয়ে গেল এইটা। তাহলে কি ঝামেলা হয়ে গেল না একটা? বাবুর নাম সাহিত্য, বাবুর নাম হচ্ছে কি দিব? বাবুর নাম হচ্ছে চিঙ্কু আর চিঙ্কির বাবু। তো ধরো মনে করো যে ওর নাম হচ্ছে টিঙ্কু, বাবুর নাম হচ্ছে টিঙ্কু, টিঙ্কু। ওকে, আচ্ছা, এখন এখন দেখো, ঠিক আছে, আমি বলতেছিলাম দেখো, যে যদি বাবা থেকে 2n আসে, মা থেকে 2n আসে, দুজনকে মিলে 4n হয়ে যায়, কিন্তু 4n তো মানুষের বাবু না, এটা তো অন্য কিছু হয়ে গেছে, এটা হিউম্যান নাই, হনুমান টনুমান কিছু একটা হয়ে যাবে, তাই না? তো তার মানে 4n মানুষের বাবু না, মানুষের বাবু হইতে হলে তাকে 2n হইতে হবে। তাহলে অবশ্যই আমার 2n হইতে হবে। যদি 2n হইতে হয়, তাহলে বাবা থেকে আসতে হবে আমার 1n, মা থেকে আসতে হবে 1n, তাই না? তাহলে 1n 1n মিলেই তো আমাদের 2n হবে, রাইট? এখন চিন্তা করি, আমি জানতাম মানুষের দেহ, তুমি বলবা ভাইয়া আপনি তো মাত্র বললেন মানুষের দেহ কোষ হবে 2n, তাহলে আমার এই শুক্রাণু ডিম্বাণু কিভাবে 1n হয়? তাহলে চিন্তার বিষয়, 1n কেমনে হয়? 1n বানানোর যে নিয়মটা, সেই নিয়মটা আমি তোমাকে দেখাই। এখন দেখো, এখানে জিনিসটা সরাই ফেলি, এটাকে মুছে ফেলি, তারপর দেখাচ্ছি ব্যাপারটা।
এখন দেখো 1n কিভাবে বানাবো আমরা। 1n বানাবো হচ্ছে, দেখো বাবার মানে টিঙ্কুর যে দেহকোষ ছিল, দেহকোষ ছিল 2n ছিল, ঠিক আছে। দেহকোষ 2n ছিল, দেহকোষ, দেহকোষ থেকে জনন মাতৃকোষ আসে, জনন মাতৃকোষ, মাতৃকোষ যেটা জনন কাজ করবে, ঠিক আছে, যেটা যৌন জননটা করবে, যৌন জননটা করবে। আচ্ছা আচ্ছা, এখন এই কোষটাও কিন্তু 2n হয়, এটাও কিন্তু আমাদের 2n, কিন্তু যেই কোষটা জনন কাজের সামনে আগাবে অর্থাৎ শুক্রাণু, এই জনন মাতৃকোষ থেকে জনন কোষ, জনন কোষ, জনন কোষ কোনটা, শুক্রাণু বা ডিম্বাণু, শুক্রাণু বা ডিম্বাণু, হ্যাঁ ছেলের কথা বলতেছি, ছেলের ক্ষেত্রে বল শুক্রাণু, মেয়ের ক্ষেত্রে ডিম্বাণু হবে। এই ক্ষেত্রে এটা হইতে হবে 1n, ঠিক আছে। তাহলে শুক্রাণু 1n হবে, ডিম্বাণু 1n হবে, শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হবে বাবু আসবে টিঙ্কু, টিঙ্কুটা হবে হচ্ছে তোমার 2n হবে। এখন এই যে তার ক্রোমোজোম ডিপ্লয়েড থেকে কি হয়ে গেল, হ্যাপ্লয়েড হয়ে গেল না। এই যে ক্রোমোজোমের যে সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে, ক্রোমোজোমের সংখ্যা যে অর্ধেক হয়ে গেছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে বা যে কোষবিভাজনের মাধ্যমে আমাদের ক্রোমোজোম ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায়, অর্থাৎ মাতৃকোষের যে ইয়াটা তোমার হচ্ছে যে মাতৃকোষের যে বৈশিষ্ট্যটা বা ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক করে ফেলছি আমার অপত্য কোষের মধ্যে, এই প্রক্রিয়াটাকে, ভাঙ্গার প্রক্রিয়াটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। হ্রাস মানে কি, কমায় ফেলা, তো এটাকে বলা হয় কি বিভাজন, এই বিভাজনটাকে বলা হয় তোমার হ্রাস মূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন কেন, 2 থেকে 1 হয়ে গেছে। এই যে ঘটনাটা, মাতৃ যে কোষটা, মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা অপাত্য কোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে কি হলো, অপাত্য ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে মাতৃ থেকে। এই যে প্রক্রিয়ার মধ্যে কমে গেছে না, এই কমে যাওয়াটা কি বলছে আমরা, হ্রাস হচ্ছে। হ্রাস মানে কি, কমানো না, হ্রাস মানে তো কমানো, তাই না। এই যে কমাচ্ছি, এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, এটা সুন্দর নাম হচ্ছে মিওসিস বিভাজন। তাহলে আমরা এটা বলতে পারি না যে আমাদের জনন কোষে, জনন কোষ তৈরি করার ক্ষেত্রে, যখন তৈরি হয়, জনন কোষ তৈরি করার, জনন মাতৃকোষে আমাদের মিওসিস বিভাজনটা হয়। এই কথাটা দেখো আমাদের আগের ইয়াতে বলে ফেলছে যে শুক্রাণু বা ডিম্বাণু আমাদের 1n, এবং তোমাদের বইতে লেখা আছে, যখন মিওসিস পড়বা তোমরা, মিওসিসের মধ্যে লেখা আছে যে জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি হয় তখন সেখানে কি হয়, মিওসিস বিভাজন হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে বুঝছো, মিওসিস কোথায় হচ্ছে বা মাইটোসিস কোথায় হচ্ছে। তাহলে আমি তোমাকে বলে দিই, সমীকরণের বিভাজনটা আমাদের হয় হচ্ছে দেহকোষে, দেহকোষের বৃদ্ধি, বৃদ্ধির ক্ষেত্রে, এবং এইটা হচ্ছে জনন মাতৃকোষ থেকে, মাতৃকোষ থেকে জনন কোষ, জনন কোষ। জনন কোষ মানে কি, শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু বা ডিম্বাণু, এই শুক্রাণু ডিম্বাণু তৈরি করার সময় আমার হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। তাহলে আমরা কি মোটামুটি একটু বুঝে গেছি যে কোথায় মাইটোসিস দরকার হয়, কোথায় মিওসিস দরকার হয়, এটাকে আমরা বুঝতে পারছি যে মাইটোসিস কেন দরকার হচ্ছে, মিওসিস কেন দরকার হচ্ছে, কেন আমাদেরকে এখানে এই কথাটা বলছিল, যে এই কথাটা বলছিল শুক্রাণু ডিম্বাণু n আর মানুষের দেহকোষ 2n। আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর আমরা বলতেছি একবার, হ্যাঁ আজান, আজানটা শেষ হোক তারপর বলতেছি, পড়াচ্ছি, হ্যাঁ আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক তারপর বলতেছি।
ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি আরেকবার রিভিউ করে দিই, যারা এখন মাত্র আসছো আমি একবার জাস্ট রিভিউ করব, ঠিক আছে? পুরো জিনিস তো বুঝাই ফেলছি অলরেডি, জাস্ট একবার রিভিউ করি। হ্যাঁ, রিভিউটা জিনিসটা কি করতেছি আমরা দেখো তো একটু, তাহলে বলি তোমাকে। আমাদের একটা হচ্ছে যে যখন একটা বাবু বড় একটা মানুষ হচ্ছে, তার দেহের হাত পা বড় হচ্ছে, তার মাথা বড় হচ্ছে, সবকিছু বড় হচ্ছে, তার মানে দেহটা বড় হচ্ছে, দেহ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে মনে রাখবো আমাদের দেহ কোষ হচ্ছে অলওয়েজ 2n বা ডিপ্লয়েড। এই বড় মানুষের কোষগুলো কিন্তু ডিপ্লয়েড, সেম রকম হইতে হবে। ছোট থেকে বড় হচ্ছে, আমাদের কোনো কিছু কমে না। এমনকি দেখছো যে বাচ্চা কালে হচ্ছে যে ছিল মানে 4টা হাত পা ছিল, বড় কালে 2টা হাত নাই হয়ে গেছে। এমন কখনো দেখছো যে বাচ্চা ছিল 4টা হাত পা ছিল, বড় কালে এখান থেকে তোমার হাতটা নাই হয়ে গেছে? এমন দেখছো কখনো? দেখো নাই, তাই না? কেন? কারণ হচ্ছে আমাদের অলওয়েজ হচ্ছে দেহকোষটা অলওয়েজ বৃদ্ধি পাইতে হবে, সেম রকম বৃদ্ধি পাইতে হবে। এই জন্য আমাদের ছোটবেলাও আমাদের যদি 2n ডিপ্লয়েড থাকে, বড়বেলাও সেটা আমাদের ডিপ্লয়েড ক্রোমোজোমই হবে। যেহেতু সেম সংখ্যা সমান সমান কোষের ক্রোমোজোম সংখ্যা বাড়াচ্ছি, আমরা ক্রোমোজোম সংখ্যা কোষ বাড়াচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের সেম রকমের সমান বৈশিষ্ট্য সম্পন্ন কোষ লাগবে। মাতৃকোষ এবং বাচ্চাদের কোষ, মাতৃকোষ এবং অপাত্য কোষ দুইটাই হচ্ছে আমাদের সেম হইতে হবে। তাহলে এটা যদি মাতৃকোষ হয়, অপাত্য কোষও সেম হইতে হবে। তাহলে এই ক্রোমোজোম, এই কোষ বিভাজনের নাম হচ্ছে সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন বা মাইটোসিস। ওকে, আর যখন চিঙ্কু চিঙ্কি বিয়ে করছিল, ঠিক আছে, এই চিঙ্কু চিঙ্কি বিয়ে করছিল, বিয়ে করার সময় কি হইলো? বিয়ে করার সময় ওর যে জননকোষ শুক্রাণু ছিল, এই শুক্রাণুর আগে জনন মাতৃকোষ ছিল তোমার ডিপ্লয়েড ছিল, কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুকে হ্যাপ্লয়েড হইতে হয়েছে। ঠিক আছে, হ্যাপ্লয়েড হতে হয়েছে। কেন? কারণ যখন তারা মিলিত হয়ে বাবু তৈরি করবে, নতুন একটা বাবু তৈরি হবে, দুটা মিলে একটা এন মিলে 2n হয়ে যাবে। এই 2n হয়ে যাবে, যেহেতু আমাদের এই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক করতে হচ্ছে, জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি করার সময় আমাদের ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক করতে হচ্ছে। এই ক্ষেত্রে এটাকে বলা হয় তোমার হচ্ছে কি, তোমার হ্রাসমূলক বিভাজন। এটার নাম হচ্ছে মিওসিস। এখন ক্লিয়ার জিনিসটা? ওভারঅল রিভিউ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা এখন সামনের দিকে আগাবো। হ্যাঁ, সামনের দিকে আগাবো। আমাদের এই মাইটোসিস কোষ বিভাজন যেটা, এটা আমাদের হচ্ছে যে একটা প্রত্যক্ষ কোষ বিভাজন। এখানে তেমন কোনো জটিল ঘটনা ঘটে না। আমরা মাইটোসিস যখন পড়ছিলাম, মাইটোসিস পড়ার সময় আমরা অনেক জটিল ঘটনা দেখছিলাম। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেনাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা ধাপ পার হয়ে কোষটা বিভাজন হয়েছিল। আমরা এখন অতটুকু যাব না। কেন? অ্যামাইটোসিস কোষ বিভাজন যারা এক কোষী, ব্যাকটেরিয়া দিয়ে হয়, তো এই ব্যাকটেরিয়া বা এগুলোর ক্ষেত্রে এত জটিল প্রক্রিয়া যায় না, জাস্ট সিম্পল একটা থেকে 2টা হয়ে যাবে, শেষ। এই কোষ বিভাজনটা যেখানে একটা থেকে 2টা হয়ে যায় কোনো জটিল প্রক্রিয়ার মাধ্যম ছাড়া, এটাকে বলা হয় মাইটোসিস। ব্যাপারটা দেখো, এখানে লেখা আছে একটা ওয়ার্ড, এই পার্টটা বাদ দিলে দেখো এখানে মাইটোসিস লেখা আছে। তার মানে এটা হচ্ছে মাইটোসিসের কাছাকাছি, সেম টাইপ, কিন্তু একটু পার্থক্য। কারণ মাইটোসিসের মধ্যে 5টা ধাপ আছে, এখানে কোনো ধাপ নাই, জাস্ট একটা কোষ 2টা কোষ ভাগ হয়ে যায়, একটা কোষ 2টা কোষ ভাগ হয়ে যায়। তোমার ছবিটা দেখাই, ছবিটা হচ্ছে যে এই যে একটা কোষ জাস্ট 2টা কোষে ভাগ হয়ে গেল, কোনো মাঝখানে জটিল প্রক্রিয়া যায় না, কোনো মেরু তৈরি হয় না, কোনো স্পিন্ডযন্ত্র তৈরি হয় না, স্পিন্ডযন্ত্র তৈরি করা দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, জাস্ট একটা কোষ 2টা কোষে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। তোমরা জাস্ট রিডিং দিবা এটা একবার বইয়ের মধ্যে, আর কোনো টেনশন করার কিছু নাই।
এবার আমরা একটা জিনিস পড়বো, ঠিক আছে? সেটা কি? মাইটোসিসের মধ্যে আমরা সামনের দিকে যাই, সেটা হচ্ছে কোষ চক্র। এই যে বস্তু তোমরা পারো, আগে থেকে পড়ে আসছো, আমি তোমাদের কোষ চক্রটা পড়াই একটু, কারণ এটা তোমরা আগে পড়ো নাই, এটা ভালো করে পড়াই দিই, কারণ এটা নতুন করে জিনিস আসছে। হ্যাঁ, আচ্ছা, ওগুলা যেহেতু বেসিক বিল্ডিং ক্লাস, আমরা বেসিক জিনিস পড়াচ্ছি, ঠিক আছে? বেসিক জিনিস যেগুলো তোমার ক্লাস করার জন্য লাগবে, জানতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, বেশিক্ষণ পড়াবো না, টেনশন করার কিছু নেই। খুব কম টাইমের মধ্যে আমরা দুটো ইম্পর্টেন্ট টপিক শেষ করব। একটা হচ্ছে কেন মাইটোসিস মিয়োসিস হইছে, অলরেডি পড়াই ফেলছি। মিয়োসিস কেন হইলো, মাইটোসিস কেন হইলো, এটার রিজনটা তোমাকে বললাম, আসলে এই কারণে হয়েছে, কেন কেন হয়েছে এটা আমি অলরেডি বলে ফেলছি। এখন একটা জিনিস পড়াবো, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোষ চক্রটা। কোষ চক্রটা আমাদের এইচএসসি পরীক্ষাতে আসে অনেকবারই, সো এটা আমাদের পড়তে হবে। হ্যাঁ, ওকে। এখন একটা জিনিস বুঝাই যে কোষ চক্র জিনিসটা কি। কোষ চক্র জিনিসটা হচ্ছে, একবার একটা কোষ সৃষ্টি হয়, এটা বড় হয় কোষটা, এবং পরবর্তীতে সেটা বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়, নতুন কোষ তৈরি হয়। এই যে একটা কোষ তোমার সৃষ্টি হইলো, বৃদ্ধি হইলো, সেখান থেকে বিভাজন হইলো, বিভাজনের মাধ্যমে আবার নতুন কোষ সৃষ্টি হয়েছে। এই যে একটা চক্র, একটা কোষ সৃষ্টি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বিভাজন হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বিভাজন হচ্ছে। এই যে একটা কোষের চক্র চলতেছে তার জীবনের মধ্যে, এটাকে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় সেল সাইকেল। ওকে, বুঝতে পারছি জিনিসটা? ওকে, আচ্ছা। এখন দেখো, আমাদের কোন বিজ্ঞানের দিশা না দিচ্ছে এগুলো আমাদের টেনশন করার কিছু নাই। এখানে প্রাপ্তবয়স্ক দেহের এত ট্রিলিয়ন কোষ থাকে, এগুলো আমাদের এমসিকিউর জন্য ছিল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটা বুঝবো যে কেন আমরা এটা পড়তেছি, এখানে মেইনলি কি পড়তে হয় আমাদের। ঠিক আছে, এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে আমরা অনেক কিছু বুঝে যাবো। এই ছবিতে দুটো জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার চলতেছে। এই যে ইয়েলো কালারটা, এই ইয়েলো কালার এরিয়াটাতে কি হয় জানো? কোষ বিভাজন হয়। এখানে কোষ বিভাজন হয়। বাকি একটা কোষ বিভাজন থেকে ঘুরে আবার আরেকটা কোষ বিভাজন হওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকে, এই সময়টাকে বলা হয় কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায় বা তোমার রেডি হওয়ার পর্যায়ে। আমি একটা গল্প বলার মাধ্যমে পড়াবো, গল্প পড়তে পড়তে তোমার পড়াটা হয়ে যাবে। দেখো এখানে কি হইলো, এটা কোষ বিভাজনটাকে আমরা মনে করব একটু ওয়ান কাইন্ড অফ, মনে করব যে আমাদের ট্যুরের মতো। এটা কি? এটাকে মনে করবো আমরা কোষ বিভাজন পার্টটাকে ট্যুর। ঠিক আছে, তোমাদের এসএসসির পরে তোমরা ঘুরতে গেছো না, অনেক জায়গায় ঘুরতে গেছো না, এই যে ঘুরতে যাওয়ার পার্টটার মতোই আমরা ব্যাপারটা বুঝবো। এই কোষ বিভাজন ইয়েলো পার্টটাকে মনে করবো আমরা ঘুরতে গেছি, ট্যুরে গেলাম। ঠিক আছে, ঘুরতে গেলাম বা ট্যুরে গেলাম, এটাকে মনে করি। বাকি এবার এই তিনটা পর্যায়ে কি হয় আমরা একটু চিন্তা করি। এখানে ঘুরতে গেলাম, বাসায় ফিরে আসলাম, এখানে আসলাম, ঠিক আছে, বাসায় আসলাম। বাসায় আসার পরে এখন আমি কি করব? আমি এখন চিন্তা করব যে আমি কি সামনে আবার ঘুরতে যাব কি যাব না। ঠিক আছে, আমার মাথায় চিন্তা করবো যে আমি কি আজকে তো ট্যুর দিয়ে আসলাম, ধরো আমি ট্যুর দিয়ে আসলাম সাজেক থেকে, সাজেক গেলা, তুমি সাজেকে ঘুরতে গেলা, সাজেক থেকে বাসায় আসছো, ঢাকাতে আসলা, বাসায় আসলা। বাসায় আসার পরে তোমার আরেকটা ফ্রেন্ড বললো যে চল আমরা কক্সবাজার যাই, কলেজ তো ছুটি খুলতে দেরি আছে, চল আমরা কক্সবাজার ঘুরে আসি। এখন তুমি মাত্র কিন্তু ট্যুর থেকে আসছো, মাত্র কিন্তু সাজেক থেকে আসছো, সাজেক থেকে ঘুরে আসছো। ঠিক আছে, তো সাজেক থেকে যখন আসলা, এখন তুমি বাসায় ঢোকার পর তোমার ফ্রেন্ড তোমাকে বললো চল আমরা কক্সবাজার যাই। এখন তুমি চিন্তা করবা আমি কক্সবাজার যাব কি যাব না। ঠিক আছে, তুমি এখন চিন্তা করবা আমি কি ট্যুরে যাব কি যাব না, চিন্তা করবা। তারপর তুমি চিন্তা করবা আমার তো টাকা পয়সা অলরেডি শেষ, টাকা পয়সা তো সব ঘুরে চলে আসছি, সাজেকে সব খরচ করে ফেলছি, সব তো ঘুরে চলে আসছি, টাকা তো আমার কাছে এখন নাই। এই যে তোমার কতটুকু ক্ষয়ক্ষতি হইলো, তুমি গেলা ট্যুরে, তোমার শার্ট ছিঁড়ে গেছে গা,
ঠিক আছে, তুমি তো খুশিতে, খুব খুশি, খুবই আনন্দ, ঠিক আছে, তুমি ঘুরতে গেছো, শার্ট ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, জুতা ছিঁড়ে গেছে, ঠিক আছে, তোমার যে ক্ষয়ক্ষতি হইলো এই ক্ষয়ক্ষতি হিসাব করতে বসছো, আমার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখন হিসাব। বাসায় ঢুকার পর চিন্তা করছো যে টাকাও তো নাই, টাকা নাই, আমার ক্ষতিও হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে চিন্তা করলা, এগুলা হিসাব করলা। তারপর তুমি চিন্তা করলা ঠিক আছে টাকা পয়সা তো আমার নাই, টাকা তো রুজি করতে হবে, আয় করতে হবে, তাই না? কি করবো, জোগাড় করতে হবে না, ট্যুরে যাবে, কক্সবাজার যাবে, খরচ হবে না? কক্সবাজার যাওয়ার জন্য খরচ হবে, এই খরচটা জোগানোর জন্য তুমি কি করলা, বাবা মার কাছে গেলা, মার কাছে গেলা, আম্মু 2000 টাকা দাও, বাবার কাছে দাও, গেলা, টাকা জোগাড় করতেছো মেনলি। হ্যাঁ, টাকা জোগাড় করতেছো কার জন্য? ট্যুরে যাওয়ার জন্য, আবার ট্যুরে যাওয়ার জন্য, ঠিক আছে, টাকা জোগাড় করতেছো, টাকা জোগাড় করলা। তারপর তোমার শার্ট প্যান্ট কিনতেছো, শার্ট প্যান্ট কিনলা, কারণ শার্ট প্যান্ট তো ছিঁড়ে গেছে, শার্ট প্যান্ট আবার কিনলা। তোমার হচ্ছে যে মানে তোমার ট্যুরে যাওয়ার জন্য তুমি এখন আবার সবকিছু তোমার তৈরি করতেছো, যে আমি ট্যুরে যাব, আমার টাকা লাগবে, শার্ট প্যান্ট ছিঁড়ে গেছে, শার্ট প্যান্ট কিনা লাগবে, জুতা ছিঁড়ে গেছে, জুতা ঠিক করতে হবে, তাই না? এই যে তুমি ট্যুরে যাওয়ার জন্য সবকিছু আবার রেডি করতেছো, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আমাদের এস দশার মধ্যে পড়বে, ঠিক আছে। টাকা জোগাড় করতেছো এবং কাজ করতেছো, ওকে ওকে। এবার টাকা জোগাড় হয়ে গেছে, শার্ট প্যান্টও কিনে ফেলছো, তুমি হচ্ছে জুতাও ঠিক করে ফেলছো, জুতা ঠিক হয়ে গেছে, জুতা পেয়ে গেছো, টাকা জোগাড় হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন যাবা, বের হবা, ব্যাগ গুছায় ফেলছো, সবকিছু রেডি, এখন তুমি বের হবা। বের হওয়ার আগে একবার মনে হইলো আমার কি এখন কক্সবাজার যাওয়া ঠিক হচ্ছে, আমি কি কক্সবাজার আবার যাব, মাত্র তো ঘুরে আসছিলাম, আমি কি যাব নাকি যাব না? এই যে লাস্ট মোমেন্টে চিন্তা করতেছি, আমি যেতেও পারি, নাও যেতে পারি, আমি কি যাব কি যাব না। এখন ব্যাগ রেডি করতেছো, তুমি ব্যাগ গুছাচ্ছ, রাত্রেবেলা তোমার ট্রেন, ঠিক আছে, রাতের ট্রেনে তুমি যাবা। এই বাসা থেকে বের হওয়ার আগে তোমার মনে হইলো যে এখন তো কক্সবাজার গেলে আমার অনেক টাকা খরচ হবে, আবার প্যান্ট শার্ট নষ্ট হবে, জুতাটা মাত্র সেলাই করলাম আবার নষ্ট হবে। এই যে চিন্তা করতেছো তুমি ট্যুরে যাবা কি না, এই যে চিন্তা করতেছো, এই চিন্তা সময়টা হচ্ছে গ্যাপ টু দশা, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি চিন্তা করে রেডি করে ফেললা যে তোমাদের মধ্যে অর্ধেক মানুষ হচ্ছে তখন চিন্তা করবে যে না দূর যাবো না, টাকা পয়সা এমনি অনেক কম কষ্টে ইয়া করছি, জোগাড় করছি, থাক খরচ করলে কষ্ট লাগবে, যাবো না। আর কিছু পোলাপান আছে বলবে যে আরে দূর, টাকা গেলে যাক, আমি যাই কক্সবাজারে, গেলাম কক্সবাজার। এই যে কক্সবাজার চলে গেলাম, কিছু মানুষ যাবে ট্যুরে, কিছু মানুষ যাবে না, এখানে আটকে যাবে, ঠিক আছে, কিছু মানুষ এখানে আটকে যাবে। তাহলে এই জায়গায় কেউ কেউ আটকাবে, কেউ কেউ আটকাবে না, চলে যাবে দশার মধ্যে। আবার ট্যুরে গেলা, ট্যুর থেকে আসলা, এই ঘটনা আবার শুরু হলো, তোমার আরেকটা ফ্রেন্ড বললো চল এবার টাঙ্গুয়ার হাওরে যাই, ঠিক আছে, এবার টাঙ্গুয়ার হাওরের কথা বললো। অর্ধেক মানুষ এখানে এসে ট্যুরে যাবো কি যাবো না চিন্তা করতে করতে অনেকে বলবে ভাই আমি আর যাবো না কোথাও, কলেজ শেষ করে একবার ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ঘুরতে যাব। এখানে কেউ সারা জীবনের জন্য আটকে যেতে যাবে, এই দশা রয়ে যাবে সারা জীবনের জন্য, টাকা জোগাড় করতে যাবে না আর, সে এখানে দশা রয়ে যাবে। এই যে ঘটনাটা বললাম না, এই ঘটনাটা এখন আমরা কোষ বিভাজনের আলোকে চিন্তা করি, ঠিক আছে, কোষ বিভাজনের আলোকে চিন্তা করি। একটা কোষ যখন বিভাজন হয়, বিভাজনটা যেটা আমরা ট্যুর বললাম সেটা বিভাজন হচ্ছে, কোষ ভাঙতেছে ভাঙতেছে ভাঙতেছে, বিভাজন হচ্ছে, হওয়ার পরে সে যখন গ্যাপ ওয়ান দশায় আসে, গ্যাপ ওয়ান দশা আসার পর সে চিন্তা করে আমি কি সামনে বিভাজন হব কি হব না, আমি কি সামনের বার বিভাজিত হব কি হব না। এই যে চিন্তা করছে, এবং সে চিন্তা করছে যে গত কোষ বিভাজন যখন হয়েছিল এই সময় আমার কি কি লস হইলো, কোন কোন কোষ নষ্ট হইলো, কোন কোন আমার ক্ষতি হইলো, আমার কি কি নাই হয়ে গেল, আমার ডিএনএ কয়টা নাই হয়ে গেল, আমার কয়টা ডিএনএ আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে নেওয়া হিসাব করতেছো তুমি, এটা গ্যাপ ওয়ান দশার হিসাব। তারপর সিনথেসিস, তার মানে কি নেক্সট কোষ বিভাজন যাওয়ার জন্য তোমার কি করতে হবে, তোমার হচ্ছে ডিএনএ প্রতিলিপন বানাইতে হবে, ডিএনএ সংখ্যা বাড়াইতে হবে, ডিএনএ সংখ্যা কমে গেছে, বিভাজন করে আসছো আগে, সংখ্যা কমে গেছে না, বাড়াইতে হবে। এই যে ডিএনএ প্রতিলিপন সময় তুমি হচ্ছে ডিএনএ সংখ্যা বাড়াবা, কারণ তুমি ট্যুরে মানে কোষ বিভাজনে যাবা, ঠিক আছে, এখানে ডিএনএ সংখ্যা বাড়াবা। এরপরে লাস্ট
কোষ বিভাজন ঢুকতে ঢুকতে যাওয়ার আগে তুমি চিন্তা করবা যে একটা কোষ বিভাজন হবে কি হবে না, যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না করতেছে, ঠিক আছে? কোষ বিভাজন হবে কি হবে না, এই ডিসিশনটা নেওয়া হয় এই যে আমাদের গ্যাপ 2 দশার মধ্যে, ঠিক আছে? এভাবেই কোষ সারাক্ষণ ঘুরতে থাকে, ঠিক আছে? এই যে যেই পর্যায়টা কোষ বিভাজন হয় এইটাকে বলা হয় বিভাজন পর্যায়, আর বাকি যে রেডি হয়, ঠিক করে, টাকা পয়সা জোগাড় করে, এই সময়টাকে বলা হয় ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। আমরা তো এখন তোমাকে ছবি দেখাইলাম, এখন একটু বইতে যাই, বইয়ে কি বলছে একটু দেখি আমরা, ঠিক আছে? দেখো এখানে কথা বলছে যে দেখো কোষ চক্রের মাত্র 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয় কোষ বিভাজনের মধ্যে, এবং বাকি 90 থেকে 95 ভাগ ব্যবহার করা হয় ইন্টারফেস বা প্রস্তুতি দশার মধ্যে, প্রস্তুতির মধ্যে। রেডি হওয়ার জন্য সে এত টাইম চলে যায়। কারণ দেখো চিন্তা করো, টাকা জোগাড় করতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? তোমার আব্বু আম্মুকে তোমার হচ্ছে তেলাইতে হবে, আম্মু দাও না, আমাকে দাও না, টাকা দাও না, সারাক্ষণ চিল্লাচি করতেছো বাসার মধ্যে, তোমার আপুকে বলছো আপু একটু টাকা দাও না, তোমার হচ্ছে যে একটু টাকা দাও না। এই যে টাকা জোগাড় করতে টাইম লাগছে না? কিন্তু কক্সবাজারে গেলে তোমার ধাম করে খরচ হয়ে যাবে না সবকিছু, সব টাকা শেষ হয়ে যাবে না? এই যে তোমার টাকা জোগাড় করা বা ট্যুরের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের অনেক সময় যায়, বা যখন ট্যুরে যাই আমরা তখন ধাম করে শেষ হয়ে যায়, ঠিক আছে? তোমার সবকিছু শেষ হয়ে যায়, ঠিক আছে? তো এই যে বললো যে কোষ চক্রের খুব কম একটা সময় বিভাজনের জন্য ইউজ হয়, বাকি সময়টা তোমার হচ্ছে রেডি হইতে চলে যায়। এখন আমরা একটু দেখি কি বলছে বিভাজনের মধ্যে। আচ্ছা, ইন্টারফেসটা হচ্ছে দীর্ঘ পর্যায়, ঠিক আছে? পরবর্তী বিভাজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া ঘটে, তাই ইন্টারফেস দশা অবস্থায় নিউক্লিয়াসকে বলা বিপাকীয় নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু গ্যাপ গুলা চিন্তা করি, গ্যাপ গুলা পড়বো। গ্যাপ 1 দশা, ওই যে ট্যুর থেকে মাত্র আসলাম, কি হচ্ছে? কোষ পরবর্তী বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কি না তার সিদ্ধান্ত নেওয়া হয় গ্যাপ 1 উপপর্যায়। বলছিলাম না, যখন মাত্র ট্যুর থেকে আসছি, আমি পরের ট্যুরে যাব কি যাব না চিন্তা করতেছি, এটা হচ্ছে আমার কোষ যখন একটা বিভাজন হয় তারপরের কোষ বিভাজন সে কি অংশগ্রহণ করবেই করবে না, এই সিদ্ধান্তটা, এই ডিসিশনটা নেওয়া হয় গ্যাপ 1 উপপর্যায়ের মধ্যে, ঠিক আছে? গ্যাপ 1 এর প্রথমে সাইক্লিন নামক একটা প্রোটিন তৈরি হয়, যেটা সিডিকে বলা হয় এটাকে। এটা দিয়ে কি করে, সে হচ্ছে সমগ্র এই চক্রটাকে নিয়ন্ত্রণ করে। জানা দরকার নেই আপাতত, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, জাস্ট মনে রাখবো যে তার পরবর্তীতে সে যাবে কি যাবে না সিদ্ধান্ত নেয় গ্যাপ 1 দশার মধ্যে, ঠিক আছে? এবার দেখি কি বলছে। প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, আরএনএ, ডিএনএ, রেপ্লিকেশন সকল উপাদান তৈরি হয়। তার মানে ওই যে তোমার প্যান্ট ছিঁড়ে গেছে, শার্ট ছিঁড়ে গেছে, টাকা পয়সাও নাই, ঠিক আছে? তো এই যে কিছুই নাই, এই সকলগুলো তুমি হিসাব করলা, কি কি দরকার হবে তা চিন্তা করলা। এই সকল চিন্তা করার টাইম মানে হচ্ছে যে পরবর্তীতে কোষ বিভাজন করার জন্য প্রোটিন, আরএনএ, ডিএনএ, রেপ্লিকেশনের সব উপাদান তৈরি হবে কোথায়? এই গ্যাপ 1 দশার মধ্যেই। কোষটি বিভাজিত হবে না তা 1 সপ্তাহ, 1 বছর অথবা আমৃত্যু গ্যাপ 1 থাকতে থেকে যায়। বললাম না, কিছু মানুষ আছে যারা সামনে ট্যুরে যাবেই না, মাত্র ট্যুর থেকে আসছে, সে আর ট্যুরে যাবে না, তাহলে সে সারা জীবনই গ্যাপ 1 দশায় আটকে যাবে। এরকম যে কোষটা আর বিভাজিত হবে না তারা 1 সপ্তাহ অথবা 1 বছর অথবা সারা জীবন সে গ্যাপ 1 এর মধ্যে রয়ে যাবে, ঠিক আছে? এটা পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে এই সময় এই চক্রে কত সময় ব্যয় হয়? 30 থেকে 40% সময় ব্যয় হয় এই পর্যায়ের মধ্যে। তাহলে গ্যাপ 1 বুঝে গেলাম। এরপরে দেখো এস দশা, সিনথেসিস। বললাম না, টাকা এখন বাবা মা থেকে নিতে হবে, কারণ আমার তো টাকা সব শেষ, সব তো শেষ। ঠিক তেমনি ভাবে কোষ বিভাজন করার সময় আমার ডিএনএ তো অর্ধেক কমে গেছে, সব ডিএনএ চলে গেছে, এখন ডিএনএ সংখ্যা বাড়াইতে হবে। এই জন্য ডিএনএ রেপ্লিকেশন করতে হবে। রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ নকল ডিএনএ তৈরি করা, একটা ডিএনএ থেকে সেম আরো ডিএনএ তৈরি করা, এটাকে বলা হয় তোমার ডিএনএ রেপ্লিকেশন। আমরা এই
তোমার প্রথম অধ্যায় লাস্টের দিকে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো পড়বো, যখন ক্লাস নিব তখন বলবো না, কোনো সমস্যা নেই। আপাতত বুঝে নাও, ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ আগে ছিল, ওই ডিএনএ কে নকল করে আরো দুইটা ডিএনএ, এমন ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়া, নকল করে মানে কপি করা তৈরি হয়, কপি হয়, এই কপি করে তৈরি প্রক্রিয়াটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। আমাদের মেয়েরা অনেকে চিনবা ভালো করে, যে তোমরা দেখছো না বাজারের মধ্যে তোমাদের অনেক কসমেটিক্স পাওয়া যায় না, লিপস্টিক, তোমাদের আই শ্যাডো, এই যে তোমার কি বলে এগুলাকে, ফাউন্ডেশন, এগুলো তো অনেক দামি ব্র্যান্ড আছে তাই না? যেমন হুদা বিউটি আছে, তারপর হচ্ছে কালার্স আছে, তারপর হচ্ছে আরো আমি জানি না, তোগুলা নাম মনে নাই। তো এই যেগুলো আছে এগুলোর কিন্তু অনেক দামি গুলোও আছে, সেম নামে কম দামিও আছে তাই না? হুদা বিউটিরও তোমার কম দামি ভার্সনও আছে, বেশি দামি ভার্সনও আছে। তাহলে এগুলো কি বলে? এগুলাকে বলা হয় রেপ্লিকা বলে, বলে না যে হুদা বিউটির রেপ্লিকা, তারপর বলে গুচির ব্যাগের রেপ্লিকা। ছেলেরা বুঝবা যে তোমাদেরকে হচ্ছে যে ওই তোমার তোমার ব্যাগ অথবা তোমার হচ্ছে যে এই বেল্ট, এগুলোর গুচির বেল্ট, এই গুচির আসল বেল্টের দাম হচ্ছে তোমার ধরো 20-22 হাজার টাকা, সেম বেল্টেরই তোমার হচ্ছে যে রেপ্লিকা বা নকলটা হচ্ছে তোমার ধরো 500 টাকা 600 টাকা। ঠিক তেমনই ভাবে আমরা যখন ফুটবল ক্রিকেটের জার্সি কিনি, আসল প্লেয়ারের জার্সির দাম অনেক বেশি, সেই জার্সিটারই তোমার হচ্ছে একটা সেম সেম বাট ডিফারেন্ট, ওই যে বলো না সেম সেম বাট ডিফারেন্ট, ঠিক এরকম ভাবে যে এই যে তোমার সেম সেম কিন্তু একটু কম দামি মানের, এগুলাকে বলা হয় রেপ্লিকা 1, রেপ্লিকা 2, রেপ্লিকা 3 বলে না? তো এইগুলো হচ্ছে যে আমাদের মানে জাস্ট কপি ভার্সন, ঠিক আছে? ঠিক এমনই ভাবে আমাদের একটা ডিএনএ যদি কপি তৈরি করি, এটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? ডিএনএ কপি তৈরি করা, ওকে, এটাকে বলা হয় রেপ্লিকেশন। আচ্ছা, তাহলে এই যে ডিএনএ বাড়াচ্ছি, সংখ্যা বাড়াচ্ছি, এখানে প্রোটিন তৈরি হচ্ছে, ডিএনএ সংখ্যা বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ সে ওই যে বললাম ট্যুরের জন্য টাকা জোগাড় করতেছো, মাকে বলতেছো, বাবাকে বলতেছো, ভাইয়াকে বলতেছো, আপুকে বলতেছো, তোমার আন্টি আঙ্কেল সবাইকে বলছো টাকা দেন টাকা দেন, আমি কক্সবাজার যাবো। এই যে তুমি টাকা জোগাড় করতেছো, প্যান্টের কাপড় কিনতেছো, শার্টের কাপড় কিনতেছো, এগুলো হচ্ছে যে আমাদের ডিএনএ সিনথেসিস পর্যায়ে হচ্ছে, ঠিক আছে? এখন দেখো তুমি মোটামুটি রেডি তুমি ট্যুরে যাওয়ার জন্য। এবারে গ্যাপ টু দশা। এখন হচ্ছে যে এটা তোমার পরবর্তী কোষ গঠন যাওয়ার জন্য লাস্ট রেডি হওয়ার টাইম। তুমি ব্যাগ গুছাচ্ছ, তুমি যাবা ট্যুরে, ঠিক আছে? তোমার হচ্ছে ব্যাগ গুছাচ্ছ, তুমি ট্যুরে যাবা, যাওয়ার আগে লাস্ট চিন্তা করতেছো আমি কি যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না, এই যে যাবা কি যাব না চিন্তা করতেছো না, এই সময়টা হচ্ছে আমাদের গ্যাপ টু দশা। ঠিক তেমন ভাবে কোষ বিভাজনের ক্ষেত্রে কোষও চিন্তা করতেছে সব তো রেডি করে ফেলছি, এখন আমি কোষ বিভাজন যাব কি যাব না। আর যদি যেতে হয় তাহলে আমার কি করতে হবে, আমার হচ্ছে যে তোমার মাইক্রোটিউবিউল থেকে তোমার তোমার সেন্ট্রিও তৈরি করতে হবে, মেরু তৈরি করতে, স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে, তাই না? কারণ আমরা পড়ছি না মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র মেরু তৈরি হয়, তাই না? পড়ছি না আমরা এগুলা যে মাইটোসিস বিভাজনের মধ্যে মেরু তৈরি হয়, তারপর হচ্ছে যে ট্রাকশন ফাইবার তৈরি হয়। এই যে মেরু তৈরি হচ্ছে না, মেরু কোথায় তৈরি হচ্ছে, মাইক্রোটিউবিউলস তৈরি হচ্ছে, এই মাইক্রোটিউবিউলস গুলো তৈরি করতে হবে তোমাকে। তো এই ঠিক এটাই বলছে যে সেন্ট্রোসোম থেকে দুটো সেন্ট্রোসোমে পরিণত হয়ে সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরি সূচনা করে। মাইক্রোটিউবিউল থেকে কি আসবে, মাইক্রোটিউবিউল থেকে তোমার কি আসবে, তোমার মেরু তৈরি হবে, মেরু বা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। এই স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য যা যা দরকার সব তৈরি করতেছে এই দশার মধ্যে। তার মানে লাস্ট মিনিট প্রিপারেশন ট্যুরে যাব কি যাব না, ঠিক এমনই ভাবে আমার লাস্ট মিনিট প্রিপারেশন কোষ বিভাজন হব কি হব না। এখন তুমি চিন্তা করলা, হয়তোবা কেউ চিন্তা করবে যে আমি কোষ বিভাজন করব না, সে এখানে আটকে যাবে। দেখো অনেক সংখ্যক আছে, কিছু সংখ্যক এসে আটকে পড়ে, তারা যায় না আর, ঠিক আছে? কখনো বিভাজন পর্যায়ে প্রবেশ করে না, কেউ এখানে আটকে যায়। ওই যে বললাম ঘর থেকে বের হওয়ার আগে তুমি আটকে গেলা যে আমি যাব না, দূর যাবই না, ঠিক আছে? এটা একটা জিনিস। অথবা আরেকটা হইতে পারে চলে গেল, তখন হইতে পারে একটা জিনিস যে সে চলে যায়, এরপর থেকে বের হয়ে যায়। তো টোটাল কতক্ষণ সময় যায় এখানে, 10 থেকে 20 ভাগ সময় এই পর্যায়ে ব্যয় হয়। এরপর চলে যায় হচ্ছে তোমার কি, এরপর চলে যায় তোমার হচ্ছে যে কোষ বিভাজন পর্যায়ে চলে যায়।
এখন দেখো এই কোষ চক্রটা তোমরা কি বুঝছো কিনা? আর সবাই নিজের জেলার নাম বলতেছে কেন? সিনথিয়া যশোর বলছে, সাদা নেত্রকোনা বলছে, সাহিত্য রূপগঞ্জ বলছে, হাতিয়া বলছে নাজমিন, নূর বলছে কুমিল্লা। তোমরা নিজের দেশ তোমার জায়গার নাম বলতেছো কেন? আমি তো জিজ্ঞেস করি না রে। এখন আমাকে বলো এই ব্যাপারটা বুঝছো কিনা। আমি কিন্তু পুরো একটা কাহিনী বললাম, কাহিনীর সাথে তোমাকে পুরা কোষ চক্রটা বুঝাইলাম। কোষ চক্রটা বুঝছো কিনা? কোষ চক্রটা বুঝলেই হবে। আমরা তোমাকে আমার আজকে ক্লাসের দুইটা মেইন উদ্দেশ্য ছিল তোমাদের বেসিকের দুটো জিনিস রেডি করা। একটা হচ্ছে কেন কোষ বিভাজন হচ্ছে, কেন আমাদের মাইটোসিস বিভাজন হচ্ছে, কেন মিয়োসিস বিভাজন হচ্ছে, মাইটোসিস কেন দেহকোষের মধ্যে হচ্ছে, জনন কোষের মধ্যে কেন মিয়োসিস হচ্ছে, এই জিনিস তোমাকে জানানো এবং কোষ চক্রটা তোমাদের ক্লিয়ার করে দেওয়া। আর ক্লাস যখন করাবো ক্লাসের মধ্যে তোমাদেরকে ওই তোমার ক্রসিং ওভার পড়াবো, মিয়োসিস পুরোটা পড়াবো। ওখানে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, নতুন নতুন জিনিস এগুলা। ঠিক আছে, তার আগে বেসিক হচ্ছে এগুলাকে বুঝছো কিনা? শাহাদাত আচ্ছা বলবো আরেকবার, সমস্যা নেই। বাকিরা তোমাকে বুঝছো? কাহিনী বা দাবা বোঝাবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার কাহিনী বাদে তোমাকে জাস্ট বেসিকটা বুঝাই। দেখো এখানে হচ্ছে গ্যাপ টু, এটা এম ফেজ মাইটোসিস হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখানে আমি কি বললাম? এটা হচ্ছে আমাদের একটা কোষ চক্র, মাত্র একটা বিভাজন। এই পার্টটা বিভাজন পার্ট পর্যায়ে এখানে কোষ বিভাজন হয়, কোষ বিভাজন হয়। আচ্ছা আমি এটা অন্য জায়গায় লিখি, জায়গা হচ্ছে না এখানে। আচ্ছা এটা হচ্ছে এম ফেজ, এখানে হচ্ছে G1, এখানে S, এখানে হচ্ছে G2। সময়গুলো জানতে হবে আমাদের। কি বললাম? এই জায়গাটাতে হচ্ছে আমাদের কি হয়, এই জায়গাটা আমাদের কোষ বিভাজন হয়। এখন দেখো যখন কোষ বিভাজন শেষ হইলো, শেষ হওয়ার পরে সে ঢুকে কোথায়? G1 দশায় ঢুকে। ঢুকার পরে সে চিন্তা করে পরবর্তী বিভাজনে সে জয়েন করবে কিনা, বিভাজনে সে যাবে কিনা। অনেকে চিন্তা করে সে যাবে না, সারা জীবন সেখানে আটকায় থাকে। ঠিক আছে, সাদিয়া এটা তোমার রেকর্ডেড ক্লাসের মধ্যে তোমার অ্যাপের মধ্যে পেয়ে যাবে। অ্যাপের মধ্যে আজকে ক্লাস শেষ হওয়ার পরে দেখবা এই অপশনটা রেকর্ড হয়ে লেখা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে G1 দশার মধ্যে পরবর্তী বিভাজনে যাবে কিনা চিন্তা করে সে। তারপর হচ্ছে সে এখানে কিছু তোমার প্রোটিন তৈরি করে, কিছু প্রোটিন, ডিএনএ, আরএনএ, এগুলো কি কি দরকার বা কি খরচ হয়ে গেছে অলরেডি এগুলো হিসাব করে এবং সে তৈরি করে এগুলো। হ্যাঁ, যখন এস মানে এখানে সিনথেসিস, হ্যাঁ সিনথেসিস মানে তৈরি করা, সেখানে ডিএনএ নকল তৈরি করে বা প্রতিলিপি তৈরি করে বা রেপ্লিকেশন করে সে রিপ্লিকেশন করে এখানে। সো এখানে ডিএনএ প্রতিলিপি তৈরি হয়। হ্যাঁ আচ্ছা, সাহিত্য হ্যাঁ ভাইয়া আমি তো অলরেডি 1 বছর আগে ডাক্তার হয়েছি অলরেডি। হ্যাঁ আচ্ছা ওকে, এখানে কি হচ্ছে? এখানে পরবর্তীতে কোষ বিভাজন যাওয়ার জন্য সে শেষ মুহূর্তে চিন্তা করে, শেষ মুহূর্তে সে ডিসিশন নেয় বা চিন্তা করে যাবে কিনা। আর এই যদি যায় তাহলে সেক্ষেত্রে তোমার সেন্ট্রিওল থেকে মাইক্রো টিউবিউল তৈরি করে। মাইক্রোটিউবিউল থেকে তোমার হচ্ছে মেরু তৈরি হয়, কোষের বিভাজনে মেরু তৈরি হয়।
ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কখন জিরো দশায়, এখানে সে লাস্ট মোমেন্টে চিন্তা করে যে আমি যাব কি যাব না, তখন হচ্ছে যে সে যারা চায় তারা চলে যায়, এম ফেজ চলে যায়, এখানে বিভাজন হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোষ বিভাজন, মানে কোষ চক্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইনলি কোষ চক্র। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? সবাই ধরতে পারছি জিনিসটা? বুঝতে পারছি? যে মাঝখানে বলছিল যে ভাই আমি বুঝি নাই, গল্প ছাড়া তোমাকে আবার বললাম, দেখো বুঝতে পারছো? বুঝতে পারছি জিনিসটা? সব বুঝছি, বলো তো। ঠিক আছে, বেসিক এর ক্ষেত্রে তোমার দুটো জিনিস খুবই দরকার ছিল জানা। একটা হচ্ছে কেন কোষ বিভাজন হচ্ছে, আর কোন বিভাজনটা কখন হচ্ছে, এবং আরেকটা হচ্ছে কোষ চক্র। এই কোষ চক্র থেকে তোমাদের ইয়াতে আসবে, সিকিউতে কোশ্চেন আসে। সো আমরা এই দুটা বেসিক জিনিস বুঝলাম, এন্ড আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের কি, আমাদের হচ্ছে এটা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, স্ক্রিনশট এটা তোমার থাকবে না তোমাদের স্লাইডের মধ্যে, স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো। স্ক্রিনশট থাকবে না এটা তোমাদের ক্লাসের মধ্যে, এটা আমার আলাদা একটা পেজ নিয়ে বানানো, তো ক্লাস তোমার এটা থাকবে না, চাইলে তুমি এটা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, আমি সরে গেলাম, চাইলে নিতে পারো স্ক্রিনশট। ঠিক আছে, 5 সেকেন্ড টাইম, 1 2 3 4 5। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি একটু, আমি তোমাকে আরেকটা জিনিস বলি যে আমাদের তাহলে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য কি ছিল। মূল উদ্দেশ্য ছিল আমরা দুইটা কনসেপ্ট ক্লিয়ার করব, দুইটা আইডিয়া ক্লিয়ার করব। একটা হচ্ছে কেন হচ্ছে বিভাজন, আর দুই নাম্বার হচ্ছে কোষ চক্র। মাঝে আমরা অ্যামাইটোসিসটাও দেখলাম, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের এই পড়া। ঠিক আছে, তো আমরা নেক্সট দিন আরেকটা জিনিস পড়বো। আমি তোমাদেরকে এখন কিছু পোল দেই, অনেকক্ষণ তো ক্লাস করছো, একটু পোল দিয়ে দেখো, পোলে আনসার দিয়ে দেখো তোমাদের কেমন লাগে। ঠিক আছে, এসে আমি তোমাদেরকে ক্লাসে নিয়ে যাচ্ছি পোলের কাছে। ওকে, তোমরা আমাকে পোলের অ্যান্সার দিবা। ঠিক আছে, কোষ বিভাজন কত প্রকার? তোমাদের কাছে পোল যাচ্ছে। আচ্ছা, কোনো হোমওয়ার্ক নাই, জাস্ট তোমরা আনসার দাও, পোলের আনসার দাও। পোল যাচ্ছে। পোল আনসার দিয়ে ফেলো সবাই আস্তে আস্তে করে। সবাই আনসার দিয়ে ফেলো। কোষ বিভাজন কত প্রকার? সবাই জানি আমরা, আনসারটা হচ্ছে 3, তাই না? আনসারটা হচ্ছে আমাদের 3, তাই না? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এটা হচ্ছে আমাদের 3 প্রকার। ওকে, আচ্ছা, পরের প্রকার দেখো। ওয়েলসন ফ্লেমিং কোথায় সর্বপ্রথম তোমার কোষ বিভাজন লক্ষ্য করেন? তোমাদের এটা চ্যাপ্টারের মধ্যে ছিল, আমি পড়ানোর সময় একবার চোখে হয়তোবা পড়ছে তোমাদের, হয়তোবা দেখো পারো কিনা এটা। তোমাদের আগের বই তো ছিল এগুলা।
ওয়াল্টার ফ্লেমিং আনসার দেখো তো কি হবে, সবাই আনসার দিয়ে ফেলো। জেলি মাছ না রে, সালামান্ডার, সালামান্ডার, এই অপশন এ হবে, এ হবে। সামুদ্রিক জেলি মাছের সবাই আনসার দিচ্ছে। শাহাদাত পরে নেই, আচ্ছা সমস্যা নেই, এখন পরে নাও। আনসার হচ্ছে সামুদ্রিক সালামান্ডার কোষ থেকে। হ্যাঁ, সালামান্ডারের কোষ থেকে উনি প্রথম পাইছিল সালামান্ডার কোষের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, কোষ চক্র থেকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখো তো হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষ চক্রের কোন দশায়? দেখো তো এটা পারবা কিনা। সিনথিয়ার নেট প্রবলেম, আহারে পারতেছে না। দেখো তো এটা পারবা কিনা, এটা এস দশায় হবে, ঠিক আছে। পারবা এটা? ঠিক আছে, ওকে ঠিক আছে জিনিসটা। ওকে, মোটামুটি সব আনসার দিয়ে ফেলছে, কিছু চিঙ্কু বা আনসার দেয় না এখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি মেইন পড়াশোনা। তোমরা হচ্ছে যে আমরা নেক্সট এর আরেকটা ক্লাস নিব, পরে বেসিক বিল্ডিং চলবে, বেসিক বিল্ডিং এর পরে আমরা মেইন ক্লাস শুরু করব, ঠিক আছে। হোপফুলি আমরা নেক্সট মান্থের লাস্ট থেকে আমরা শুরু করতে পারবো আমাদের মেইন কথা, ঠিক আছে। তো আমাদের দেখতে পাচ্ছি অনেকেই আমার জয়েন করছে লাস্ট পর্যন্ত। সিনথিয়া ছিল, সৃজা ছিল, সাহিত্য ছিল, সিনথিয়া ছিল, শাহাদাত ছিল, মোটামুটি সবাই আনছিল। আচ্ছা ঠিক আছে, তো আমি আমার পরিচয় দিয়ে দিই লাস্ট। আমার হয়তো তোমরা অনেকে চিনো, অনেকে চিনো না আমাকে, তোমার জন্য বলে দেই। আমার নাম হচ্ছে ডক্টর মেহেদী মোহাম্মদ। বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে আছি MO শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আর আমি হচ্ছে যে তোমাদের আমি পড়াশোনা করি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। আর তোমাদের 10 MS এর হচ্ছে সিনিয়র বায়োলজি টিচার। এবং আমার একটা পরিচয় হচ্ছে আমি বায়োলজি লিড। তোমাদের বায়োলজি ডিপার্টমেন্টের লিড হচ্ছে আমি। ঠিক আছে, আর তোমার সাথে আমার দেখা হবে এইচএসসির এই ক্লাসগুলোতে। যখন আমি ক্লাস নিব তখন তোমাদের সাথে দেখা হবে আমার অনেক বিভিন্ন চ্যাপ্টারে আমার সাথে দেখা হবে, ঠিক আছে। ওকে,
সো এই হচ্ছে আমার মোটামুটি আমার পরিচয় থেকে শুরু করে এভরিথিং। সো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে তুমি তোমাদের এইচএসসি 27 এর যেই তোমাদের গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা হচ্ছে ক্লাসের রিভিউ দিতে পারো, কেমন লাগছে ক্লাসটা, কেমন ভালো লাগছে কিনা। কোনো তোমার হচ্ছে যে আমার সাথে তোমার সামনে দেখা হবে অনেকবার, অনেক সময় দেখা হবে তোমাদের সাথে এইচএসসি জার্নিতে। আমি থাকবো, আমার সাথে আরো যে থাকবে তোমাদের সুমাইয়া আপু থাকবে, তারপর হচ্ছে প্রীতি আপু থাকবে। আমরা তিনজনই তোমাদের বায়োলজি সব ক্লাসগুলো নিব। তো আমার সাথে তোমাদের আবার দেখা হবে। তোমার হচ্ছে যদি ভালো লেগে থাকে ক্লাসটা রিভিউ দিয়ে দিও তোমাদের এইচএসসি 27 এর ক্লাসের মধ্যে, তোমার গ্রুপের মধ্যে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো দিন। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই বাই।